আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি ২০২৪ ব্যাচের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চট্টগ্রাম বোর্ডের সিকিউ সলভ আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সলভ এর ভিডিও আপলোড করেছি। শুরু করা যাক। এক নম্বর সিকিউ কোশ্চেনে দেখি, এখানে একটা চিত্র দেওয়া আছে। এ বিন্দু, এসি একটা ভেক্টর দেওয়া আছে, এবি একটা ভেক্টর দেওয়া আছে। এসিটা হচ্ছে এই সরলরেখার সাথে 120 বা 120 ডিগ্রি কোণে আছে। এরপরে কি বলছে, এবি বরাবর সুজনের নৌকার বেগ। এই এবি বরাবর সুজনের নৌকার বেগ হচ্ছে 6 ms ইনভার্স 1, আর এসি বরাবর কুবেরের নৌকার বেগ 5.5 ms ইনভার্স 1, আর সিবি বরাবর স্রোতের বেগ। আচ্ছা, আমরা স্রোতের বেগকে এই যেহেতু সিবি বরাবর বলছে, তাহলে আমি স্রোতের বেগকে এই বরাবর দেখাইতে পারি আলটিমেটলি, কারণ ওই বরাবর যে কথা এ বরাবরও সেম কথা। তাই আমি স্রোতের বেগকে ইউ বলতেছি, মানে আমি সচরাচর স্রোতের বেগকে ইউ দিয়ে প্রকাশ করি। সো ইউ হচ্ছে কত, স্রোতের বেগ বলা আছে 1.2 ms ইনভার্স 1। তার মধ্যে এসি বরাবর হচ্ছে কুবেরের বেগ, তাহলে কুবেরের বেগকে আমি ভি কুবের যেহেতু, তাই আমি কে বললাম। ভি কুবের ইকুয়ালস টু কত, 5.5 ms ইনভার্স 1 দেওয়া আছে ডাইরেকশনটা। আচ্ছা, যাই হোক, এরপরে কি বলছে, এরপরে বলছে এবি বরাবর সুজনের বেগ, ভি সুজন ইকুয়ালস টু কত, 6 ms ইনভার্স 1। আচ্ছা, গেল। আমি এখানে এই ভিডিওগুলোতে আমি গ ও ঘ কোশ্চেনের অ্যান্সার দিব আর কি। আচ্ছা, শুরু করা যাক গ নাম্বার কোশ্চেন। এই এক নাম্বার সিকিউ এর গ নাম্বার সলভটা আমরা দেখি একটু। কি বলছে, বলছে কি কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো। আচ্ছা, আমাকে বলে দিছে হচ্ছে কুবেরের বেগ হচ্ছে এই বরাবর, এসি বরাবর। আমাকে এসি বরাবর কুবেরের বেগ বলে দিছে। এখন এখানে তো অনলি শুধু কুবেরের বেগটা আসলে ক্রিয়া করতেছে না, এখানে তো আসলে অনলি কুবেরের বেগ না, কুবেরের বেগের সাথে সাথে কি আছে, এই যে এটা বললাম হচ্ছে ভি কে, কুবেরের বেগের সাথে সাথে আছে কি ইউ ভেক্টরটা। অর্থাৎ কুবেরের বেগ যদি এই বিন্দু, মনে করেন এ বিন্দু থেকে কুবেরের বেগটা হচ্ছে এই বরাবর, সেটা হচ্ছে ভি কে। তারপর এই বরাবর হচ্ছে কি স্রোতের বেগ। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বলা আছে, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি। তাহলে এখন এই একই বিন্দুতে দুইটা ভেক্টর যেহেতু ক্রিয়া করতেছে, তাইলে এদের লব্ধি বরাবর হচ্ছে আলটিমেটলি কার বেগ, কুবেরের লব্ধি বেগটা পাবো। তাহলে সেই লব্ধি বেগটা হচ্ছে সামান্তরিকের সূত্র দিয়ে আমরা পাবো। সো এখানে আমাকে বলছে প্রকৃতপক্ষে কত মান, অনলি ওই ভেক্টরের মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। তো আমরা দেওয়া আছে সেরকম একটু শর্টকাটে একটু লিখে ফেলি। সিকিউতে আপনারা তো লিখবেন, আমি তাও এখানে যেহেতু সলভ করাচ্ছি তাই এখানে একটু আমি শর্টকাটে বলে দিই। দেওয়া আছে ইউ ইকুয়ালস টু স্রোতের বেগ, এটা লিখে নেবেন, সেটা কত, 1.2 ms ইনভার্স 1, 1.2 ms ইনভার্স 1। তারপর কুবেরের বেগ ভি কে ইজ ইকুয়ালস টু কত, সেটাও বলা আছে হচ্ছে গিয়ে 5.5 ms ইনভার্স 1, 5.5 ms ইনভার্স 1। এরপরে বলা আছে হচ্ছে থিটা, এদের মধ্যবর্তী কোণ, তাহলে সেটাকে বলতেছি আমি থিটা, সেটা হচ্ছে থিটা কে বলি আপাতত, যেহেতু কুবেরের সাথে কোণটা 120 ডিগ্রি, কুবেরের যাত্রার কোণ এবং স্রোতের কোণ হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমরা ওদের লব্ধি, এটাকে বলতেছি আর ভেক্টর, ওর লব্ধি বেগটা হচ্ছে আর, সেটার মান কত, সেটার মান আমরা সামান্তরিকের সূত্র থেকে পাই, সেটা কি ইউ স্কোয়ার প্লাস ভি কে স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু ভি কে কস থিটা কে। এবার যদি এখানে মানটা বসাই দিই আমি, কত ডাইরেক্ট বসাই দিচ্ছি আমরা, ইউ এর মান হচ্ছে 1.2 স্কোয়ার প্লাস ভি কে এর মান হচ্ছে 5.5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.5 ইন্টু 5.5 ইন্টু কস 120 ডিগ্রি। এখানে যদি আমরা টোটালি মানটা বসাই দিই, তাহলে আমাদের একদম এক্স্যাক্ট অ্যান্সারটা চলে আসবে। সেটা আমরা ক্যালকুলেটারে বসাই, দেখি কত হয়। 1.2 স্কোয়ার প্লাস 5.5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.5, সরি আমি 1.5 না 1.2 ইন্টু 5.5
ইন্টু কস ডিগ্রি এককে 120 ডিগ্রি। তাহলে এটা আসে হচ্ছে, আমি ক্যালকুলেটারে বসাইলাম, আমার আসছে হচ্ছে 5.008 ms ইনভার্স 1। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আলটিমেটলি কুবের এত বেগে অপর পারে পৌঁছাইছে আর কি। তো বলছে কুবেরের নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগে অপর পারে পৌঁছালো, সেটা হচ্ছে এই যে তার লব্ধি বেগের মান এর সমান মানে বেগে সে অপর পারে পৌঁছালো। যেহেতু এখানে অনলি মান বলছে, তাই আমি ওই লব্ধির মানটা বের করছি, লব্ধির দিক আর আমি বের করি নাই। আচ্ছা, তাহলে এটাকে আমি আপাতত সেপারেট করে দিই, ঘ নাম্বার কোশ্চেনের জন্য জায়গা করি। আচ্ছা, এবার দেখি ঘ নাম্বার, খুব সহজ কোশ্চেন। বলছে কি, ঘ নাম্বারে বলছে কি, সুজন ও কুবেরের মধ্যে কে আগে অপর পারে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুবই সহজ। আমি দেখি ফার্স্টে কুবেরের কথাই বলি। কুবেরের ক্ষেত্রে তার আগে আমরা কি জানি সেটা একটু বলি। আমরা জানি নদী পার হতে, আমরা জানি নদী পার হতে প্রয়োজনীয় সময়, এরকম একটা আমরা সূত্র আমাদের জানা আছে, প্রয়োজনীয় সময় কমা সেটাকে বলতেছি টি ইজ ইকুয়ালস টু নদীর প্রস্থ ডি ডিভাইডেড বাই ভি হচ্ছে সাঁতারুর বেগের বা নৌকার বেগ হচ্ছে ভি, আর সাইন থিটা হচ্ছে ওই স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ। এখন আমাকে তো ডি এর মান দেওয়া আছে, এই যে নদীর প্রস্থ। সো আমি বলতে পারি কুবেরের ক্ষেত্রে এই সময়টা কত হবে, টি কুবের বললাম, টি কুবের ইকুয়ালস টু কি, ডি তো হচ্ছে নদীর প্রস্থ, আর ভি কুবের ইন্টু ওদের মধ্যবর্তী কোণ থিটা কুবের, মানে ইউ আর কুবেরের মধ্যবর্তী কোণ হচ্ছে 120। তাহলে আমি এটা ডাইরেক্ট বসাই দিচ্ছি। এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে সেগুলো আপনারা পরীক্ষায় সুন্দরভাবে লিখবেন আশা করি। আমি এখানে জাস্ট মানগুলো বসাই দিচ্ছি। এ বি মানে হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে, আমি এখানে যেহেতু সলভ করাচ্ছি তাই আমি এখানে সাইড নোটগুলো আর দিচ্ছি না। 400। এবার কুবেরের বেগ হচ্ছে কত, 5.5, সাইন কত 120 ডিগ্রি। এটা যদি বসাই দিই তাহলে আমি এইটা হচ্ছে মিটার এককে আর এগুলো হচ্ছে মিটার পার সেকেন্ড এককে, তাহলে অ্যান্সারটা আমি সেকেন্ডে চলে আসবে। তাহলে বসান, ক্যালকুলেটারের মান বসান, 400 ডিভাইডেড বাই 5.5 ইন্টু সাইন 120 ডিগ্রি। এটা আসে হচ্ছে 83.98 সেকেন্ড, এত সেকেন্ড। এটা হচ্ছে কুবেরের জন্য। তাহলে এবার সুজনের জন্য কি হবে, সুজনের জন্য আমি দেখি, সুজনের ক্ষেত্রে টি সুজন ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সুজন সাইন থিটা সুজন। থিটা সুজন মানে কি স্যার, মানে সুজনের বেগ, নৌকার বেগটা স্রোতের সাথে কত। দেখেন সুজন হচ্ছে এ বি বরাবর গেছে, এই যে দেখেন এ থেকে বি এর দিকে এ বি বরাবর গেছে, তাহলে এ যদি এ বি বরাবর যায় তাহলে এটা কত কোণ উৎপন্ন করতেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে না। তাহলে থিটা সুজন ইকুয়ালস টু কত, থিটা এস ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটা কুবের ইকুয়ালস টু কত 120 ডিগ্রি। তাহলে এবার আমি এখানে মানটা বসাই দিই, ডি এর মান হচ্ছে কত 400 ডিভাইডেড বাই ভি এস এর মান কত, আমি একটু আগেই বের করছি, লেখা আছে এখানে কত 6, সুজনেরটা হচ্ছে 6, তাহলে 6 এবার হবে হচ্ছে গিয়ে সাইন 90 ডিগ্রি। এবার মানটা আপনারা বসাই দেন, ক্যালকুলেটারের মান বসাইলে সাইন 90-র মান এমনিও 1 হয়, তাও আমি এখানের মধ্যে সুন্দর করে বসাই দিই 90 ডিগ্রি দিয়ে করলে 66.67 সেকেন্ড। তাহলে কারটা বেশি লাগছে, টি কে মানে কুবেরের সময় কার চেয়ে বেশি, সুজনের চেয়ে বেশি। তাই এখানে কোয়েশ্চেন কে আগে পৌঁছাবে, এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে সুজন আগে অপর পারে পৌঁছাবে। সুজন, সুতরাং লিখে দিচ্ছি সুজন অপর পারে, যার সময় কম লাগছে সে আগে পৌঁছাবে, অপর পারে আগে পৌঁছাবে। গেল। তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার সিকিউ এর সলভ।
এরপরে দেখি 2 নাম্বার সিকিউ। আচ্ছা, 2 নাম্বার সিকিউর কোশ্চেনটা কি বলছে? বলছে কি একটি রাস্তার প্রস্থ 3.65 মিটার এবং বাঁকের ব্যাসার্ধ 170 মিটার। একটি সতর্কতা বোর্ডে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটার পার আওয়ার নির্দেশিত আছে। একজন বাইক চালক উক্ত বাঁকে এত বেগে মোটর বাইক চালাতে ইচ্ছুক। জি এর মান দেওয়া আছে 9.81 ms ইনভার্স 2। আচ্ছা, গতে বলছে রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশ কতটুকু উচ্চ, বাইরের অংশের উচ্চতা কত নির্ণয় করো। আচ্ছা, সতর্কতা বোর্ডে, আচ্ছা আমি গ নাম্বারটা করি ফার্স্টে। গ নাম্বারে কি বলছে? সতর্কতা বোর্ডের মধ্যে আমাকে বেগ কত দেওয়া আছে, আমার নিরাপদ যেতে আমার বেগ লাগবে কত, সর্বোচ্চ গতিসীমা ভি ইজ ইকুয়ালস টু 30 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে কী করবো, তাহলে 1000 দিয়ে গুণ করব, 3600 দিয়ে ভাগ করব, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। সেটা কত হয় সেটা আমরা নির্ণয় করে রাখি, যেহেতু সবগুলো আমাদের মিটার এবং সেকেন্ড এককে দেওয়া আছে, সেগুলো আমরা সেভাবে করেই করি। তাহলে হয় কি 8.33 ms ইনভার্স 1। আচ্ছা, এটা হচ্ছে আমার নিরাপদ বেগের সর্বোচ্চ বেগ এত। তাহলে আমাকে বলছে কি রাস্তার প্রস্থ, রাস্তাটা যেহেতু বাঁকে আছে তাহলে একটু বাঁকা অবস্থায় থাকবে। আমি দেখি রাস্তার চিত্রটা আঁকি। এটা মনে করি হচ্ছে রাস্তা, এখানের মধ্যে গাড়ি চলবে, তাইলে এটা হচ্ছে ভেতরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, অর্থাৎ গাড়ি এখানের মধ্যে এইভাবে করে চলবে। মনে করি এটা হচ্ছে কি, এখানে কি বলছে, রাস্তার প্রস্থ, বাইক চালাচ্ছে। আচ্ছা যাই হোক, বাইক যদি চালাই, মনে করি এই জায়গাটাতে সে বাইকটা চালাচ্ছে। আমি তো আসলে বাইক আঁকতে পারবো না, তাও সামনে থেকে দেখতে কেমন লাগবে সেটা একটু আঁকি। মনে করি এটা হচ্ছে বাইকের সামনের চাকা, বাইকের সামনের চাকা, এটা হচ্ছে লাইট, আর এটা হচ্ছে সে বাইক এভাবে করে চালাচ্ছে। যাই হোক, সে এভাবে করে চালাচ্ছে বাইক। এখন কথা হচ্ছে আমার এই কোণটা কত সেটা কিন্তু আমি জানি না, সেটা আমি একটা সূত্র থেকে জানি, আমি বের করতে পারবো। কীরকম? আমরা কি জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ভি স্কোয়ার ইকুয়ালস টু না, ভি স্কোয়ার বাই, বা ডাইরেক্ট বলি, সেই থিটাটা যদি জানা থাকে বা বের করতে হয় তাহলে টেন থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। যেখানে আমাকে আর এর মান বলে দিচ্ছে কত, বাঁকের ব্যাসার্ধ। সেই বাঁকের ব্যাসার্ধ হচ্ছে 170 মিটার, আর হচ্ছে এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ রাস্তার প্রস্থ মানে হচ্ছে আপনার এই যে এইখান থেকে শুরু করে একদম এটুক পর্যন্ত ডিস্টেন্সটা, এটাই হচ্ছে রাস্তার প্রস্থ, যেটার মান আমাকে কোশ্চেনে বলা আছে 170 না, 3.65 মিটার, 3.65 মিটার। এখন আমি তার আগে থিটার মানটা এখান থেকে বের করে ফেলি। আমি এখান থেকে থিটার মানটা বের করি, 10 ইনভার্স ভি স্কোয়ার কত, 8.33 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান, বাঁকের ব্যাসার্ধ কত, 170 মিটার, 170 মিটার ইন্টু 9.81। এখান থেকে যদি আমি আলটিমেট আমার থিটার মানটা বের করতে পারি, তাহলে আমার কিন্তু আমি ত্রিকোণমিতি দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো। কীভাবে করবো? আমি ক্যালকুলেটারের মান বের করি, 10 ইনভার্স ভি স্কোয়ার মানে হচ্ছে 8.33 স্কোয়ার ডিভাইড বাই আর হচ্ছে 170 মিটার, 9.81। এখান থেকে আমরা যদি ডিগ্রি এককে চাই তাহলে আমরা থিটার মান পাই হচ্ছে 2.38 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাংকিং কোণ আর কি। এখন রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশ কতটুকু উঁচু সেটা আর কিছুই না, সেটা আমি এখান থেকে জাস্ট ত্রিভুজটা কপি করে নিয়ে চলে যাই, কপি পেস্ট করে দিলাম। এখন জাস্ট এটা ডিলিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমার এইটা এখন জানা আছে, থিটার মান জেনে গেছি, অতিভুজের মানও আমার জানা আছে। তাহলে এখন ভেতরের অংশ থেকে, এটা হচ্ছে ভেতর থেকে বাইরের অংশ, এটুক পরিমাণ উঁচু। তাহলে আমি এখান থেকে এবার পাই যাচ্ছি কত, দেওয়া আছে অতিভুজ, বের করতে হবে লম্ব, তাহলে অতিভুজ আর লম্ব, লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব
যেটা আমার বের করতে হবে ডিভাইড বাই অতিভুজ আমরা এখানে বসাই দিলাম। এবার থিটার মান তো একটু আগেই বের করছি, সেটা কত সাইন 2.38 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই 3.65। সুতরাং এখান থেকে আমরা পক্ষান্তর করে দিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে সাইন 2.38 ডিগ্রি বসালাম ইন্টু কত, এটাকে পক্ষান্তর করে দিলে 3.65, এইচের মান ডাইরেক্ট চলে আসে, সেটা হচ্ছে 0.151 মিটার উঁচু। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে শেষ, তাহলে গ নাম্বারের অ্যান্সার শেষ আমার। এগুলোকে আমি একটু মিনিমাইজ করে রাখতে, মানে ছোটো করে রাখতে পারি এগুলোকে। ওকে, তাহলে আমাদের গ নাম্বার এর অ্যান্সার হচ্ছে রাস্তার ভেতরের অংশ বাইরের অংশ থেকে এত মিটার উঁচুতে আছে, 0.151 মিটার উঁচুতে আছে। গেল। আচ্ছা, এখন কি বলছে, বাইক চালক তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা গ্রহণ করলে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে। এখন সেটা আমরা বের করতে হবে। ও কততে চালাতে চাচ্ছে, 60তে চালাতে যাচ্ছে, কিন্তু আমার রাস্তাটা এমনভাবে ডিজাইন করা আছে যাতে সে 30 কিলোমিটার/আওয়ার বেগে চালাইলে সে নিরাপদ থাকে। কিন্তু ও যেহেতু 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে এবং সেটা বাইক চালাচ্ছে, তাহলে সেটার জন্য ওর ব্যাংকিং কোণ কত হইতে হবে সেটা নির্ণয় করি। যেটুক পরিমাণ বাড়াতে হবে সেটুক পরিমাণ সে কী করবে, গাড়িটা মানে কাত করবে আর কি, বাঁকাবে আর কি। তাহলে সেটাই আমরা বের করি। সে যেই বেগে চালাইতে যাচ্ছে সেই বেগের জন্য আমার ব্যাংকিং কোণ কত হইতে হবে, ফার্স্ট অফ অল সেটা আমার জানতে হবে। সেটা কেমনে জানবো, সেটা আমি শর্টকাটে লিখে দিচ্ছি ডাইরেক্ট। বাইক চালকের ইচ্ছানুযায়ী v ইকুয়ালস টু 60 কিলোমিটার/আওয়ার হয়, মানে সে এত বেগে চালাতে চাচ্ছে। তাহলে এটা কত হবে, এটাকে আমরা ডাইরেক্ট লিখে ফেলতেছি। 60 কিলোমিটারকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, কিলোমিটার/আওয়ারকে 3600 দিয়ে ভাগ করি, তাহলে আমরা হচ্ছে 16.67 ms ইনভার্স 1 হবে হচ্ছে গিয়ে ওর এই বেগে, মানে ওর মেইন কথা হচ্ছে ও এই বেগে চালাবে এবং সে কি থাকতে হবে, সতর্ক, মানে নিরাপদভাবে সে পার করতে চাচ্ছে। তাহলে যদি আমি এবার নিরাপদ বেগ এটা দিয়ে দিই, নিরাপদের জন্য বেগ এটা দিয়ে দিই, তাহলে আমার থিটার মান, মানে ব্যাংকিং কোণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেটা কি tan থিটা প্রাইম ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই রাস্তার বাঁকের ব্যাসার্ধ সেম, জি এর মানও সেম। তাহলে আমি সেখান থেকে বের করে ফেলি, ভি এর মানটাই জাস্ট চেঞ্জ হয়েছে। সেই ভি এর মানটা হচ্ছে কত, 16.67 স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান 170 আর 9.81। কারণ এগুলোতে সে কিছু চেঞ্জ করতে পারবে না, সে আলটিমেটলি চেঞ্জ করতে পারবে যে, দেখেন এখানে বিটা চেঞ্জ হচ্ছে যেহেতু, ও আরও চেঞ্জ করতে পারবে না, মানে রাস্তার বাঁকের ব্যাসার্ধও চেঞ্জ করতে পারবে না, জি এর মানও চেঞ্জ করতে পারবে না। সে পারতে পারে ব্যাংকিং কোণটা, তাও রাস্তার ব্যাংকিং কোণ চেঞ্জ করতে পারবে না। সে ওর জন্য কতটুকু ব্যাংকিং কোণ প্রয়োজন, রাস্তাটা থেকে বাকি অংশটা কতটুকু লাগে, মানে ওর কতটুকু টোটাল ব্যাংকিং কোণ প্রয়োজন, সেখান থেকে রাস্তাটা বাদ দিলে বাকি অংশটা সে অত কোণে কাত হয়ে চালাইতে হবে আর কি। সেটাই হচ্ছে আলটিমেট আমাদের অ্যান্সার হবে আর কি। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলি থিটা প্রাইম ইকুয়ালস টু tan ইনভার্স করে এটা বের করে ফেলি, ক্যালকুলেটারে ডাইরেক্ট মান বসাই। tan ইনভার্স 16.67 স্কোয়ার ডিভাইডেড বাই 170 মিটার ইন্টু 9.81 বসাই, তাহলে ব্যাংকিং কোণ হয়ে যাচ্ছে আলটিমেটলি এখন 9.46 ডিগ্রি। অর্থাৎ ব্যাংকিং কোণ, রাস্তার ব্যাংকিং কোণ আছে হচ্ছে 2.38 ডিগ্রি। এখন ওর প্রয়োজন, ও যদি এই বেগে নিরাপদে যেতে চাই, এখানে বলছে বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করতে পারবে নিরাপদে বাঁক অতিক্রম করতে হলে, তাহলে কী করবে, এইটা থেকে এইটুকু বাদ দিয়ে যেটুকু থাকবে সেটুকু পরিমাণ সে কী করতে হবে, কাত হতে হবে আর কি। মানে ও মনে করেন এটা আছে, তো আমি ঠিক সেম এইটাকে আঁকি, ও কী ব্যবস্থা নিতে হবে দেখাই। এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ, রাস্তা এইভাবেই আছে, কোনো সমস্যা নাই। রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে এই থিটা। সে কী করবে, সে উলম্বের সাথে আরও কত কোণে, এত কোণে বাঁক হইতে হবে। ও সাইকেল, মানে বাইকটা ওর থেকে এই কোণে চালাইতে হবে, এই কোণ,
এটা থিটা ডাবল প্রাইম বলতেছি, সেই কোণটা কত, সেই থিটা ডাবল প্রাইমটা হচ্ছে ওর বর্তমানে প্রয়োজন কত, এটা কত আছে সেটা। তাহলে ব্যাংকিং কোণ ওর এখন প্রয়োজন হচ্ছে 9.46 ডিগ্রি, আর ওর রাস্তার মধ্যে অটোমেটিক আসে হচ্ছে এত কোণ। তাহলে এটা থেকে এটা বাদ দিলেই আমরা পাওয়া যাচ্ছি, যেটা হচ্ছে 9.46 থেকে আমরা 2.38 বাদ দিলে পাচ্ছি হচ্ছে 7.08 ডিগ্রি। অর্থাৎ সে রাস্তার সাথে উলম্বের সাথে এত কোণে বাইক হেলাতে হবে। উলম্বের সাথে 7.08 ডিগ্রি কোণে বাইক হেলানো অবস্থায় বাঁকটি নিরাপদে পার হতে বা অতিক্রম করতে পারবে। নিরাপদে অতিক্রম করতে পারবে। শেষ আমার অ্যান্সার। খুবই সহজ একটা কোয়েশ্চেন। এখানে ফার্স্টেরটাতে আমাকে যেটা বলছিল, ফার্স্টের কোয়েশ্চেনে বলছে হচ্ছে রাস্তার ভেতর অপেক্ষা বাইরের অংশ কতটুকু উঁচু, সেটা আমরা এখানে থিটা বের করে তারপর ত্রিকোণমিতি থেকে আমরা সেটা বের করে ফেলছি। আর এরপরের কোয়েশ্চেনে বলছে হচ্ছে গিয়ে বাইক চালক তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা গ্রহণ করবে। তো আমরা বাইক চালকের জন্য, মানে বাইক চালক যত বেগে চালাইতে ইচ্ছুক হয়েছে সেই বেগের জন্য ব্যাংকিং কোণ কত প্রয়োজন সেটা দেখছি। ব্যাংকিং কোণ প্রয়োজন হচ্ছে 9.46 ডিগ্রি। তো এখন তো রাস্তা তো আর আমি বাঁকা করতে পারবো না, আরও কাত করতে পারবো না, বাঁকা রাস্তা আছে হচ্ছে 2.38 ডিগ্রি ব্যাংকিং কোণে। তাহলে ওর প্রয়োজন এতটুকু। তাহলে বাকি অংশ সে কী করতে হবে, নিজের বাইককে হেলাই সে চালাইতে হবে। তাহলে সেটা কত, সেটা হচ্ছে এইটা থেকে রাস্তার ব্যাংকিংটা বাদ দিলে 7.08 ডিগ্রি, অর্থাৎ এই যে এই থিটা প্রাইম এটা হচ্ছে 7.08 ডিগ্রিতে ও উলম্বের সাথে, মানে রাস্তাটা যেটা আছে রাস্তার তলের সাথে উলম্ব যেই একটা রেখা আছে সেই রেখার সাথে, মানে রাস্তার উপরে উলম্বের সাথে সে এত ডিগ্রি কোণে হেলানো অবস্থায় যদি সে বাইকটা চালাইতে পারে তাহলে সে ইনশাল্লাহ নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বাইক চালক তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থাটা গ্রহণ করলে সে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে, যেটা আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করেই দেখাইলাম। তাহলে 2 নম্বর সিকিউটাও শেষ হলো। তাহলে এরপরের কোশ্চেনে যাই, 3 নম্বর সিকিউ। 3 নম্বর সিকিউতে কি বলা আছে, খুব সুন্দর একটা কোশ্চেন। বলছে কি 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্রানুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। আচ্ছা, প্রথমে পি কিউ পথ ব্যবহার করলো, পরে আর কিউ পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে বেগ 0, অর্থাৎ পি থেকে যাক কিংবা আর থেকে যাক, যেখান থেকে যাক না কেন ওর আদি বেগও সেম আর কিউতে গিয়ে শেষ বেগও সেম দুই ক্ষেত্রে। এখন গতে বলছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কৃত কাজের পরিমাণ। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, এটা নিয়ে আমি আর বিস্তারিত ব্যাখ্যা করতেছি না। এটা আমার একটা ভিডিও আছে, আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন। এই লাস্ট কয়েকদিন আগেই কাজ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা থেকে আমি একটা ভিডিও আপলোড করছি। সেটা হচ্ছে আনত তলে যদি কোনো একটা বস্তু উপরে উঠানো হয়, দেখেন যদি মনে করেন এরকম একটা আনত তলে কোনো একটা বস্তু উপরে উঠানো হয়, তাহলে সেখানের মধ্যে আমি সেই প্রতিপাদনগুলো দেখাইছি। এখানে আমি আর প্রতিপাদন দেখাবো না। যদি এই এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে আনত তলে কোনো একটা বস্তু, হ্যাঁ কোনো একটা বস্তু, সেটাকে যদি এফ বল প্রয়োগ করে এস পর্যন্ত সরণ ঘটানো হয়, তাহলে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যদি মনে করেন এটা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে আনত, তাহলে থিটা ডিগ্রি কোণে আনত হলে এইখান থেকে একটা বস্তুকে এই এ থেকে বিতে তুলতে কৃত কাজ কত হবে। যদি মনে করেন এফ পরিমাণ বল প্রয়োগ করছে তাহলে হবে এফ এস সাইন থিটা। এটা কিন্তু আলটিমেটলি কোনো সূত্র না, এটা হচ্ছে প্রতিপাদন করে আসে আর কি। সেই প্রতিপাদনটা আমি আর এখানে দেখাচ্ছি না। সো আমাদের এখানে কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে যেহেতু বলা আছে এরকম দুইটা সাইড হচ্ছে আনত, তো আমি আবারও বলে দিচ্ছি আমার ফেসবুক এবং ইউটিউব দুই চ্যানেলের মধ্যে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটার মধ্যেই আমার এই ভিডিওটা আপলোড করা আছে কয়েকদিন আগের, প্রায় 9 থেকে 10 মিনিটের একটা ভিডিও। সেটা হচ্ছে আনত তলে কোনো একটা বস্তুকে উপরে তুলতে কৃত কাজ কত। তো ওই ক্ষেত্রে থেকে ওইখান থেকে এই জিনিসটা আসছে। তো ওইখানে আমি ওখানে এই জিনিসটা প্রতিপাদন করছি, বিস্তারিত কথা বলার চেষ্টা করছি। সো এখানে আমি আর বলতেছি না। তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যদি পৌঁছায় তাহলে এই এসটা কত সেটা কিন্তু বলে দিছে মনে হয়, হ্যাঁ বলে দিছে পি কিউ। এই যে দেখেন পি কিউ ইজ ইকুয়ালস টু 5 মিটার। দ্যাট মিনস এইখান থেকে শুরু করে বস্তুটাকে এখানের উপরে তুলতে কত দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, 5 মিটার দূরত্ব অতিক্রম করতে হচ্ছে, আর এটা হচ্ছে 35 ডিগ্রি। এখানে এফ কত, এফ হচ্ছে বস্তুর
ওজন আর হচ্ছে ওই ব্যক্তির ওজন দুইটাকে যোগ করলে যতটুকু হয় সেটাই হচ্ছে এফ। তাহলে আমরা খুব সহজে বলতেছি ডাব্লিউ পি কিউ, পি থেকে কিউ বিন্দু যেহেতু বলছে তাহলে ডাব্লিউ পি কিউ ইজ ইকুয়ালস টু এফ এর জায়গায় কী বলবো, এফ এর জায়গায় বলবো হচ্ছে এম জি, এম প্রাইম বলি এম জি, আর এটা হচ্ছে এস সাইন থিটা। তাহলে এখন এম কত হবে, বস্তুর ভর আর ব্যক্তির ভর। ব্যক্তির ভর কত বলছে, ব্যক্তির ভর হচ্ছে 50, বস্তুর ভর হচ্ছে কত 20 কেজি। তাহলে 50 প্লাস 20 কেজি ইন্টু 9.8 mg, এস হচ্ছে কত, পি কিউ এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 5 মিটার, 5 মিটার ইন্টু পি কিউ পথে ওঠার জন্য তাহলে এখানে সাইন থিটা, থিটাটা কত, এই যে থিটা হচ্ছে কত 35 ডিগ্রি। আমরা এখানে যদি মানটা বসাই দিই, সো আপনারা পরীক্ষার হলে কিন্তু প্রতিপাদনটা ওইভাবে করেই দেখাবেন। আমি যেভাবে করে ওই ভিডিওটাতে করছি সেটা আমি এখানে সময় সংকুলনের জন্য আমি অ্যান্সারটা জাস্ট বের করার জন্য আমি ওই প্রতিপাদনটা স্কিপ করে আগাচ্ছি আর কি। প্রতিপাদনটা আমার ভিডিও থেকেই পেয়ে যাবেন, আমি আমারও বলে দিচ্ছি আমার ভিডিও থেকে আপনারা সেই প্রতিপাদনটা পেয়ে যাবেন আমার পূর্বের ভিডিও থেকে। তো এখান থেকে আমরা পাই হচ্ছে কৃতকাজ কত, কৃতকাজ পাই হচ্ছে 1967.37 জুল। এটা হচ্ছে আমার পিকিউ পথে কৃতকাজ। শেষ, আমি করে ফেললাম গ নাম্বার। এরপরে আমাকে কি বলছে, কোন পথে সে কম ক্ষমতা ব্যয় করে কিউ বিন্দুতে পৌঁছাবে। এখন আমরা যেহেতু দেখতেছি, দেখেন পি থেকে কিউতে উঠি কিংবা আর থেকে কিউতে উঠি, দুই ক্ষেত্রেই কিন্তু ও সমান পরিমাণ উচ্চতা অতিক্রম করতেছে, তাহলে ওর দুই ক্ষেত্রেই কৃতকাজ সমান, এটা আমরা জানি। তো দুই ক্ষেত্রে কৃতকাজ সমান সেটা আমরা জানি, কিন্তু এখন দুই ক্ষেত্রে কৃতকাজ সমান হলেও ক্ষমতা কিন্তু সমান না। কেন বলতেছি ক্ষমতা সমান না, দেখি এবার ক্ষমতা কোনটার উপর নির্ভর করে, কি করে না করে সেগুলোর উপর আমরা একটু এখন দেখার চেষ্টা করি। ঘ নাম্বারের কোয়েশ্চেন সলভ হয়ে গেল, এবার ঘ নাম্বারটা একটু দেখি। ঘ নাম্বারে বলছে হচ্ছে গিয়ে, আচ্ছা আমরা কি জানি, আমরা ক্ষমতা পি ইজ ইকুয়ালস টু জানি ডাব্লিউ বাই টি। তাহলে প্রথম ক্ষেত্রে এটাকে বলতেছি 1 নং রুট, এটাকে বলতেছি 2 নং রুট, মানে পি কিউ পথটা হচ্ছে 1 নং আর আর কিউ হচ্ছে 2 নং। তাহলে 1 নং আর 2 নংয়ের ক্ষেত্রে ডাব্লিউটা সেম, মানে কৃতকাজের পরিমাণ সেম। তাহলে এখন পিটা, ডাব্লিউটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিটা হচ্ছে টি এর ব্যস্তানুপাতিক, অর্থাৎ টি ওয়ান বড় হলে, মানে যেটা বড় হবে তার ক্ষমতা কম লাগবে। এখন এই পথে উঠতে সময় বেশি লাগবে নাকি এই পথে উঠতে সময় বেশি লাগবে, কোনটাতে বেশি লাগে সেটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমরা এই পথে অতিক্রান্ত দূরত্ব আমরা জানি। দেখেন এই পথের আদিবেগ u1 আর এই পথের আদিবেগ u2 সেম বলে দিছে, আদিবেগ সেম। আবার এই পথে উঠলে v1, এই পথে উঠলে v2 তাও কিন্তু সেম। তাহলে u1 আর u2 সেম, v1 আর v2ও সেম। এখন এই পথে উঠতে s1 কত, এই দূরত্বটা অতিক্রম করতেছে, এই যে আমি যেটা এই কালার দিছি এইটা, এই পথ অতিক্রম করতেছে। এই পথটা কত, এই পথটা আমাকে বলা আছে হচ্ছে s1 ইজ ইকুয়ালস টু 5 মিটার। এখন আমি যদি s2টা কোনো মতে বের করতে পারি তাহলে আমি t1 আর t2 এর মধ্যে সম্পর্ক দেখতে পারবো। তাহলে যেটা t বেশি হবে সেটার p কম হবে, আর যেটা t বেশি কম হবে সেটার p বেশি হবে। তো এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এই s2টা কত সেটা আমরা দেখি। তাহলে এবার এটা হচ্ছে ত্রিকোণমিতিক ওয়েতে আমি দেখি, এইটা হচ্ছে 5 মিটার, তাহলে এখান থেকে 35 ডিগ্রি থেকে আমি এই উচ্চতাটা পাওয়া যাব। কীরকম, আমি ত্রিভুজটা আঁকি। আলটিমেটলি ত্রিভুজটা এইটা। সো এই সমকোণী ত্রিভুজটা মানে কিউ পি, এটাকে বলতেছি এ। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয়, এটা যদি 35 ডিগ্রি হয় এবং এই দূরত্বটা হচ্ছে 5 মিটার, তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজটার জন্য অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 35 ইজ ইকুয়ালস টু লম্ব মানে হচ্ছে এই এইচটা, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি এইচ ইকুয়ালস টু কত পাবো, 5 ইন্টু সাইন 35 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত, ক্যালকুলেটার মান বসাই, 5 ইন্টু 35 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত, 2.87 মিটার পেয়ে গেলাম। তাহলে আমি এই এইচটা পেয়ে গেছি। এখন এইটা জানা আছে আমার, এটা কত, এটা 55 ডিগ্রি বলা আছে। তাহলে আমি এই এসটা আমি বের করে ফেলতে পারবো। তাও কি করব, তাও আমি করব হচ্ছে গিয়ে কি, এবার এটা হচ্ছে ত্রিভুজ এ পি কিউ এ। এবার করব কি, ত্রিভুজ এটা তো হচ্ছে আর এ আর কিউ এ। এবার কি করব, সাইন 55 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এই এইচের মান তো আমি বের করে ফেলছি, সেই এইচের মানটা ডাইরেক্ট বসাই দিই আমি
2.87 লম্ব বাই অতিভুজ হচ্ছে কত, সেটাই হচ্ছে আমার কি S2। সুতরাং আমি S2টা বের করে ফেলি। S2টা বের করে ফেললে 2.87কে আমার ভাগ করতে হবে হচ্ছে গিয়ে 2.87কে আমার ভাগ করতে হবে সাইন 55 ডিগ্রি দিয়ে, সেটা হচ্ছে 3.503 মিটার। তাহলে আমি S2 পেয়ে গেছি। এবার খেয়াল করেন আমরা কি জানি, দেখেন S ইকুয়ালস টু, এখানে আমার ইউ, আমি 1 নংয়ের জন্য দেখি, আমি যদি এমনি জাস্ট সূত্র বলি, এখানে আমার কি জানা আছে, ইউ জানা আছে, ভি জানা আছে, এস জানা আছে। তাহলে এবার যদি টি, তাহলে ইউ ভি এস টি এদের মধ্যে সম্পর্ক কী হবে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি আমরা কি জানি, এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি। এখানে ভি ইউ দুইটাই কনস্ট্যান্ট, তাহলে এখানে এস ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ যার এস বেশি তার টি বেশি। তাহলে S1 বড় নাকি S2 বড়, অবশ্যই দেখতেছি আমি S2 বড়। আচ্ছা বুঝতে পারছি। এবার S2 যেহেতু বড়, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, S2 যেহেতু বড় তাহলে T2ও বড়। আর T2 বড়, হ্যাঁ T2 বড় মানে আমি কি বলতে পারি, আচ্ছা সরি, আমি এখানে S2 বড় বলে ফেলছি, এখানে একটু ভুল হয়েছে। আমি S2 এটা মনে করছি, এটা তো S2 না, S2 তো হচ্ছে সরি S2 বড় না, মানে আমি S1 ইকুয়ালস টু 2.87 ধরে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, S ইজ প্রপোর্শনাল টু টি। এখন আমরা কি জানি, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S1 আর S2 হচ্ছে এটা, তাহলে অবশ্যই S1 বড়, S1 বড় S2 এর চেয়ে। তাহলে S1 যদি বড় হয় তাহলে T1 বড় কাটছে T2 এর চেয়ে। তাহলে এখন যেহেতু পি টি এর ব্যস্তানুপাতিক, তাহলে এইটাতে আমি উল্টাটা লিখতে পারি না, কি হবে, P1 ছোট কাটছে P2 এর চেয়ে। অর্থাৎ এই আর কিউ পথে যদি উপরে উঠে তাহলে তার কি লাগবে, ক্ষমতা বেশি লাগবে, কারণ তার সময় কি লাগে, তার সময় কম লাগে তাই। কিন্তু এইদিকে উঠতে সময় বেশি লাগবে, যার কারণে ওর ক্ষমতা কি হবে, কম হবে। কারণ এই পথে উঠি কিংবা এই পথে উঠি, এটা আপনারা জানেন, এই পথে উঠলে আমার কৃতকাজ সেম, এই পথে উঠতেও কৃতকাজের পরিমাণ সেম। তাহলে কৃতকাজ যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি টি এর উপর নির্ভরশীল, তাহলে যার টি বেশি লাগবে তার পি কম। তাহলে সে কোন পথে কম ক্ষমতা ব্যয় করবে, তাহলে সেটা হচ্ছে সে পি কিউ পথে যদি উপরে উঠে তাহলে সে মানে পি কিউ পথে উঠলে কিউ বিন্দুতে পৌঁছাতে সে কম ক্ষমতা ব্যয় করবে। অর্থাৎ ও এইদিকে উঠতেও কৃতকাজ সেম, এদিকে উঠতেও কৃতকাজ সেম। এদিকে যেহেতু সময় বেশি লাগতেছে, তাহলে সময় যেহেতু বেশি, তাহলে ক্ষমতা কী হবে, কম। এবং সময় কেন বেশি সেটা আমরা এখান থেকে দেখছি, কারণ এই দিকের দূরত্ব আর এদিকের দূরত্ব কাউন্ট করছি। এবার আমরা কি জানি, S ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু টি, অর্থাৎ এসটা হচ্ছে টি এর সমানুপাতিক, অর্থাৎ যেই দিকের জন্য এস বেশি হবে সেদিকের জন্য টি বেশি। তাহলে S1 বেশি তাই T1 বেশি, আর T1 বেশি মানে P2 P1, T1 বেশি মানে হচ্ছে P1 কম, কারণ টি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আমি বলতে পারি পি কিউ পথে সে যদি উপরে উঠে তাহলে তার কম ক্ষমতা ব্যয় করতে হবে। এই হলো আমাদের 3 নংয়ের সলভ। তো এগুলো আপনারা সুন্দরভাবে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে লিখবেন, এগুলো আমি জাস্ট এখানে কোশ্চেনের সলভটা কীভাবে হবে সেটা জাস্ট জানাই রাখলাম আর কি। এবার ব্যাখ্যা সিকিউতে কীভাবে লিখতে হয় না লিখতে হয় সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পয়েন্ট দিয়ে দিয়ে বা কীভাবে কী ভাগে ভাগে করে করার চেষ্টা করবেন আর কি। 3 নম্বর সিকিউ সলভ এইটুকুই। আচ্ছা এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে যাই। 4 নম্বর সিকিউ বলা আছে, পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষজ ত্বরণ জি বনাম কেন্দ্র হতে দূরত্ব লেখচিত্র নিম্নরূপ। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র থেকে লেখচিত্র, এই বরাবর দেওয়া আছে হচ্ছে জি এর মান, এই বরাবর দেওয়া আছে হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। তার মানে পৃথিবীর কেন্দ্র হতে উপরের দিকে উঠতে 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 বি পয়েন্ট হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। এরপরে আবার পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতায় উঠতে শুরু করতেছে, তখন জি এর মান কমতে থাকে। এটা আমরা জানি, পৃথিবীর কেন্দ্র থেকে জি এর মান বাড়তে 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 পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত সর্বোচ্চ হয়। এরপরে আবার যদি পৃথিবী পৃষ্ঠ থেকে উপর দিকে উঠতে থাকে তখন কি হয়, তার অভিকর্ষীয় ত্বরণ আবার কমতে থাকে। আচ্ছা গতে বলছে গ্রহটির ভর কত। আচ্ছা খুবই সহজ, আমাকে এখানে পৃথিবীর পৃথিবী না, ওই গ্রহের ব্যাসার্ধ বলে দিছে, তারপর গ্রহের জি এর মান বলে দিছে, আর ওই গ্রহের পৃষ্ঠ অর্থাৎ ব্যাসার্ধ পরিমাণ কেন্দ্র হতে ব্যাসার্ধ পরিমাণ দূরত্বে জি এর মানও বলে দিছে। তাহলে আমরা এখান থেকে করতে পারি, কি কি দেওয়া আছে শর্টকাটে লিখে ফেলি। জি এর মান 6.673 × 10⁻11 একক নিউটন মিটার স্কোয়ার,
কেজি ইনভার্স টু আর এর মান বলা আছে কত 6500 কিলোমিটারকে আমি ডাইরেক্ট মিটারে নিয়ে যাই 1000 মিটার। আচ্ছা, জি এর মান 9.801, জি এর মান 9.801। আমরা জানি স্মল জি এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা এমটা বের করে ফেলবো, খুবই সহজ, আমরা এক লাইনেই করে ফেলি। এই এমকে রেখে বাকিগুলোকে পক্ষান্তর করে দিলে হবে কি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি। এগুলো আমি যদি ডাইরেক্ট মান বসাই দিই, ক্যালকুলেটারের মান বসাইছি, এখানে আর লিখতেছি না, লিখে টাইম ওয়েস্ট করতেছি না আমি। 9.801 ইন্টু আর এর মান হচ্ছে 6500 কিলোমিটারকে মিটারে নিছি অবশ্যই, স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 6.673 ইন্টু 10 ইনভার্স 11। আচ্ছা, আমার অ্যান্সার চলে আসছে, সেটা হচ্ছে কত 6.205 ইন্টু 10⁻²৪। যেহেতু এসআই পদ্ধতিতে করছি তাহলে একক হচ্ছে কেজি। অ্যান্সার শেষ। এটা হচ্ছে আমার গয়ের অ্যান্সার। আচ্ছা, গয়ের অ্যান্সার আমার সে বের করা হলো। এরপরে কি বলছে, এ প্রাইম হতে বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম হচ্ছে এইটা, বি প্রাইম তো হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, তাহলে এ প্রাইম হতে বি প্রাইম দূরত্ব এবং বি প্রাইম হতে সি প্রাইম দূরত্ব, অর্থাৎ এ প্রাইম হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে গভীরে, আর বি প্রাইম থেকে সি প্রাইম হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতায়। তাহলে মনে করি বি এই ডিস্টেন্সটা কত, সেটাকে মনে করতেছি হচ্ছে কি, আমি এটাকে মনে করতেছি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠছে অবশ্যই, যেহেতু পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব বাড়তেছে, তাহলে পৃথিবী পৃষ্ঠ হতে মনে করি এইচ পরিমাণ উঠছে, আর এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র হতে ডি পরিমাণ গভীরে। তাহলে আমাকে কোশ্চেনে কি বলছে কি এরা এক নয়, অর্থাৎ এই এইচ আর ডি এর মান সেম না। এটা আমাদের গাণিতিকভাবে বের করে দেখাইতে হবে, বা উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি দিতে হবে, অর্থাৎ গাণিতিকভাবে আমার বের করে দেখাতে হবে এই ডি এবং এইচ সমান নয়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। যদিও আমরা এই দুইটা পয়েন্টে, মানে এই এ পয়েন্টটা, আমি এই কালার নিই, এই যে এ পয়েন্টটা আর সি পয়েন্টটার ক্ষেত্রে জি এর মান কিন্তু সেম, কোনো সমস্যা নেই। অর্থাৎ জি এর মান এটা থেকে বাড়তে 9.801 গেছে, আবার উপর দিকে উঠতে কমতে এটাতে আসছে। কিন্তু এই ডিস্টেন্সটা মানে পৃথিবীর অভ্যন্তরে, যদি বলা হয় পৃথিবীর অভ্যন্তরে ভূপৃষ্ঠ হতে ডি পরিমাণ অভ্যন্তরে, সেই ডি এর মানটা আর পৃথিবীর ভূপৃষ্ঠ হতে এইচ পরিমাণ উপরে উঠলে যেই উচ্চতাটা, সেই উচ্চতা দুইটা, এই দূরত্ব দুইটা সমান নয়, সেটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে আমরা ফার্স্টে গভীরে যেটা প্রবেশ করে সেটা সূত্রটা আমরা লিখে ফেলি। এগুলো আমাদের জানা আছে, যারা জানেন না তারা আমাদের থিওরি ক্লাস করে নেবেন, অবশ্যই থিওরি ক্লাসের মধ্যে আছে, যারা আমাদের ব্যাচে ক্লাস করছেন তারা অবশ্যই জানার কথা। পৃথিবীর অভ্যন্তরে যদি প্রবেশ করে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলছিলাম আমাদের যখন থিওরি ক্লাস করাইছি, কিংবা আমাদের ভিডিও হয়তো বা আপলোড হবে এই চ্যাপ্টারের উপরে, তখন এগুলো ক্লিয়ার করে নেবেন। আমরা কি জানি, পৃথিবীর অভ্যন্তরে যদি ডি পরিমাণ গভীরে ঢুকে, তাহলে তার জি হয়ে যাবে জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু, এটা হচ্ছে ভূপৃষ্ঠের জি ইন্টু 1 মাইনাস কত স্মল ডি বাই ওর ব্যাসার্ধ, এই ডিটা হচ্ছে এটা। তাহলে এখন জি প্রাইম কত, জি প্রাইম এই যে অভ্যন্তরে যেহেতু প্রবেশ করছে, এটা হচ্ছে 6.534, তাহলে এটা হচ্ছে 6.534, আর এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠে জি 9.801 ইন্টু 1 মাইনাস ডি এর মান ইন্টু এটা হচ্ছে 6500 কিলোমিটার। সো এবার আমরা এইটাকে যদি পক্ষান্তর করে দিলে কি হয়, আমরা ক্যালকুলেশন করে একটু দেখি। এটাকে এদিকে পক্ষান্তর করে দিলে 6.534 ডিভাইডেড বাই 9.801 গেল। তাহলে এটাকে দিকে পক্ষান্তর করে দিলে এটা টোটাল দাঁড়াই হচ্ছে, আচ্ছা আমি ডাইরেক্ট অ্যান্সারটা বের করে ফেলি। ডাইরেক্ট অ্যান্সারটা আপনারা পক্ষান্তর করে, ওটা মানে এটাকে এটা নিচে নিয়ে আসবেন, তারপরে এই পুরোটাকে ওদিকে পক্ষান্তর করে গুণ করে যা কিছু করতে হয় এগুলো আমি ডাইরেক্ট পুরোটাই একই ইয়াতে করে ফেলার চেষ্টা করতেছি। ইন্টু
ডাইরেক্ট করি আমরা, অর্থাৎ ডি এর মান আমাদের ডাইরেক্ট চলে আসতেছে, সেটা হচ্ছে 6 এত 0.67 ইন্টু 10 কিউব মিটার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 2166.67 কিলোমিটার গভীরে জি এর মান এত। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ হতে মানে এই এ প্রাইম আর বি প্রাইমের দূরত্ব আমরা বের করে ফেলছি 2166.67 কিলোমিটার। এবার বি প্রাইম আর সি প্রাইমেরটা বের করব, তবে এখন কিন্তু এই সূত্র ইউজ করতে পারবো না। এই সূত্রটা কখন? ভূপৃষ্ঠ হতে ডি গভীরে প্রবেশ করলে, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে যদি ডি পরিমাণ গভীরে প্রবেশ করি তখন জি এর মান নির্ণয়ের জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। এখন ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠলে আমরা কোন সূত্রটা ইউজ করব জি এর জন্য সেটা এবার একটু দেখি। এবার ভূপৃষ্ঠ হতে লিখি, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় উঠলে তখন কি হয়? তখন জি প্রাইমে হচ্ছে, জি প্রাইম হয়ে যাবে, আমি এটা খুব সহজভাবে লিখি, জি এম বাই আর প্লাস এই এইচ। এবার জি এমকে আমরা লিখতে পারি কি, ভূপৃষ্ঠে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এবার আমার এখানে কিন্তু দুইটার মানে আছে, আমি এটা আর একটু এই জায়গাটাতে লিখি। এবার দেখেন জি প্রাইমের মান জানা আছে, সেটা কত? সেটাও কিন্তু এই সি এই মানটা 6.534, তাহলে 6.534 এটা জানা আছে। আবার এই জি এর মান, ভূপৃষ্ঠের জি এর মান হচ্ছে 9.801 ইন্টু আর এর মান আমার জানা আছে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমি এবার এখানে বাকিগুলোকে পক্ষান্তর করে দিই, খেয়াল করি, পক্ষান্তর করে দিলে এরকম থাকে আর প্লাস এইচ, যেহেতু দুইটার উপরেই বর্গ আছে দুইটাকে একসাথে নিয়ে আসলাম এদিকে। এবার এটা থাকে হচ্ছে 9.801 ডিভাইডেড বাই 6.534। এবার বর্গমূল যদি করে দিই, বর্গমূল করে দিলে এই আর আর চলে যায়, প্লাস এইচ বাই আর থাকে, তখন এই পুরোটা মানের উপর বর্গমূল হয়ে যায়। সেটা হয় কি, আমি এখানে ক্যালকুলেশন কিন্তু স্কিপ করতেছি, এগুলো আপনারা জানেন। এইচএসসি যেই স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদের অ্যাটলিস্ট এই জিনিসগুলা ক্যালকুলেশনগুলো আনক্লিয়ার হওয়ার কথা না। এটা 1 মাইনাস করে দিলে হয়, তাহলে এইচ ইকুয়ালস টু এটা ইন্টু আর, তাহলে এবার যদি এই আটটাকে এটার সাথে গুণ করে দিই তখন আমাদের হয়ে যায় হচ্ছে 1460.84 ডাইরেক্ট কিলোমিটার। তাহলে দেখেন তো স্যার, আমাদের ডি ও আমরা বের করছি, এইচও আমরা বের করছি, তাহলে দেখেন দুইটা সমান কিনা। আমাকে তো আলটিমেটলি সেই জিনিসটাই বের করতে বলছে, তো দুইটা যেহেতু সমান না, তাহলে আমার গাণিতিকভাবে আমি জিনিসটা বলতে পারবো যে হচ্ছে এইচ ইজ নট ইকুয়ালস টু কত, ডি। অর্থাৎ ভূপৃষ্ঠ হতে মানে এই ডিস্টেন্সটা আর কি, এই কথাটাই বলছে আর কি, মানে বি এ প্রাইম থেকে বি প্রাইমের দূরত্ব আর বি প্রাইম থেকে সি প্রাইমের দূরত্ব সেম না, সেটা আমরা এখানে গাণিতিকভাবে প্রতিপাদন বা ব্যাখ্যা করে দিলাম। যাই হোক, আচ্ছা এখানে এইটুকুই থাকুক, আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন সিকিউর সলভও এইটুকুই হইল। আমরা এখানে মানে সিকিউর ব্যাখ্যা করে করে লিখতেছি না, আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখা দিচ্ছি যাতে আপনাদের সলভটাও কীরকম কী আপনারা সলভ করছেন সেটা মিলছে কি না, আর যারা নতুন করে দেখতেছেন তারা যাতে মানে জিনিসগুলো বুঝতে পারেন যে কোন স্টেপে যাইতে হয়, সেই স্টেপগুলো আমি আলটিমেটলি এই ভিডিওগুলোতে দেখাচ্ছি আর কি। 4 নাম্বার সিকিউ এইটুকুই সলভ। এরপরে 5 নাম্বার সিকিউটাতে যাই।
দেখি কি বলছে। পি কিউ আর তারের ভিন্ন রাশির মান দেওয়া আছে। তার পি কিউ আর আদি দৈর্ঘ্য, ব্যাস, দৈর্ঘ্য বৃদ্ধি, ব্যাস হ্রাস, প্রযুক্ত বল। গতে বলছে আর তারটির পয়সনের অনুপাত কত। খুবই সহজ একটা কোয়েশ্চেন। আমরা পয়সনের অনুপাতের সূত্রটা কি জানি সেটা একটু দেখি। আমরা জানি পয়সনের অনুপাত ডাইরেক্ট সূত্রটা লিখে ফেলি। ওকে, পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়ালস টু স্মল ডি মানে হচ্ছে ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস, স্মল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো আমাকে যেহেতু এখানে বলে দিছে আর এর জন্য, তো আমি এখানে এক লাইনে লিখে ফেলতেছি, আপনারা যা করার সেগুলো লিখিয়েন। আর এর ক্ষেত্রে কি বলছে, ব্যাসের পরিবর্তন, ব্যাসের হ্রাস কত, এত, তাহলে সেটা 0. সবগুলো কিন্তু একক মিটারে, তাহলে খুব সহজ, 0.0912 ডিভাইড বাই আদি ব্যাস কত, আদি ব্যাস হচ্ছে 2 ইন্টু tan ইনভার্স, আচ্ছা এখানের মধ্যে আছে ইন্টু tan ইনভার্স 6 আছে, কিন্তু এখানে ইন্টু tan ইনভার্স 6, এই জিনিসটা দিতে ভুল করলে কিন্তু কপালে খারাপই আছে। এটা হচ্ছে 2 ইন্টু tan ইনভার্স 3, তাহলে 2 ইন্টু tan ইনভার্স 3, খুবই সহজ একটা ম্যাথ। আর দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য বৃদ্ধি বলছে 0.22 ইন্টু tan ইনভার্স 3, তাহলে 0.22 ইন্টু tan ইনভার্স 3 ডিভাইডেড বাই কত, আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে আদি দৈর্ঘ্য 1 মিটার। এখান থেকে আমি ডাইরেক্ট বসাই দিই, ক্যালকুলেটারের মানটা বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে। মানটা বসাই ক্যালকুলেটারে, 0.0912 ইন্টু tan ইনভার্স 6, 2 ইন্টু tan ইনভার্স 3, আমি এমনি মান বসাচ্ছি, আপনারা ক্যালকুলেটারে তাও মান বসায় দেখেন যে অ্যান্সারটা কত আসে আর কি। যাই হোক, আমি জানি না এটা খুব ছোট একটা মান আসছে, কত আসবে এটা আমি আলটিমেটলি বুঝতেছি না, এটা আমি এখানে বসাই। এরকম একটা মান আসছে, আমি শিওর না, আমি ক্যালকুলেটার হয়তো বা মান বসাতে ভুলও করতে পারি, তো আপনারা করে দেখবেন আর কি কী আসে। তাও আমি আরেকবার ক্রস চেক করে দেখি। ও সরি, এখানে মনে হয় আমার একটু ভুল হয়েছে আর কি, এটা না, এটা হচ্ছে 0.207 আসে, ক্যালকুলেটারের মান বসাতে ভুল করছি, এটি কারণে আমার মনে হয়েছে এটাই হবে হচ্ছে অ্যান্সার। যাই হোক, আমি এটা ক্রস চেক করে দেখলাম আর কি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে শেষ, আর এর জন্য পয়সনের অনুপাত আমার বের করা হয়ে গেল, শেষ। এরপরে বলছে পি ও কিউ তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। খুবই সহজ কোয়েশ্চেন, স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপকের সূত্র, স্থিতিস্থাপক কেমনে বুঝবো, যেহেতু তারগুলোকে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয়েছে, তাহলে ওদের আমরা ইয়ংয়ের গুণাঙ্ক বের করে ফেললে কাজ শেষ। তাহলে এখন যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে সেটা বেশি স্থিতিস্থাপক। এগুলো হচ্ছে এসএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আসলে এইচএসসিতে দিয়ে দিছে আর কি। যাই হোক, আমরা কি জানি,
আমরা জানি হচ্ছে এই এফ ইকুয়ালস টু কি, এফ না বলি আমরা ওয়াই ইকুয়ালস টু কি জানি, এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই এ ইন্টু স্মল এল। যাই হোক, এবার আমি 1 নংয়ের জন্য বের করি, 1 নং না বলে পি বলি, পি এর জন্য ইয়ংয়ের গুণাঙ্ক বের করি। পি এর জন্য এফ এর মান কত, 10 নিউটন, তাহলে আমি সেটা 10 বসাই দিচ্ছি, ডাইরেক্ট মান বসাই দিচ্ছি, আমি আর কোনো কথা নেই। এল দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, সেটা হচ্ছে 1 পি এর জন্য, তাহলে 1 বসাই দিলাম। এ এর মান কত, এ এর মান হচ্ছে, এটা যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে এটা কত, পাই ডি স্কোয়ার বাই 4, পাই ইন্টু ডি স্কোয়ার। ডি এর মান কত, এটা একটা বড় ক্যালকুলেশন হবে আর কি, বসাই। ডি এর মান হচ্ছে 2 ইন্টু 10 ইনভার্স 3। যদিও এখানে আমি অনুপাত দিয়েও হয়তো বা করে ফেলতে পারি, আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই আমি অনুপাত দিয়ে করে, আচ্ছা তাও মান বসাই দিয়ে করে ফেলি অনুপাত দিয়েও, কারণ এর আদি দৈর্ঘ্য ওর আদি দৈর্ঘ্য সেম, এর ব্যাস সেম, তাহলে কিছু কিছু জিনিসপত্র কাটাকাটি চলে যাবে। তো আমি সেটাই করি, আমি কাটাকাটি করে ফেলি, কারণ ক্যালকুলেটারের মান বসাইতে এগুলো খুবই ঝামেলা, বিরক্তিকর ব্যাপার স্যাপার। তাহলে কি সেম আছে, ডি সেম আছে, তাহলে ওদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এও সেম হবে, আদি দৈর্ঘ্য সেম, তাহলে এলও সেম, কিন্তু ওদের দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু দুজনের ভিন্ন। তাহলে এখানে আমার চেঞ্জ হবে হচ্ছে এফ এবং এল, তাহলে আমি ওয়াই এর সাথে সমানুপাতিক আছে কে, ওয়াই এর সাথে সমানুপাতিক আছে এফ আর এল, এবং এ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এফ এবং এল হচ্ছে এরকম সমানুপাতিক। তাহলে আমি যদি বলি দুইজনের অনুপাত বের করব, তাহলে ওয়াই পি টু ওয়াই এল, সরি এল না কিউ আর কি, ওয়াই পি টু ওয়াই কিউ, তাহলে ওয়াই এর সাথে এফ সমানুপাতিক, তাহলে এফ পি ডিভাইড বাই এফ কিউ ইন্টু এল যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে ওয়াই পি উপরে আছে, তাহলে এল পি নিচে হবে, ওয়াই কিউ নিচে আছে, তাহলে এল কিউ উপরে হবে। আমি এখানে এবার ওয়াই পি এর মান বসে দিই, খুবই সহজ। ওয়াই পি এর মান কত, 10 নিউটন, ওয়াই পি না সরি এফ পি এর মান 10 নিউটন, আর এফ কিউ এর মান কত, 12 নিউটন, 12 নিউটন, খুবই সহজ একটা ম্যাথ এটা। তারপর এল কিউ কত, এল কিউ হচ্ছে গিয়ে, কিউ এর দৈর্ঘ্য বৃত্তি হচ্ছে 0.18 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা 10 ইনভার্স 3 সেটা আমার লেখার দরকার নেই, কারণ উপর নিচে দুটাতেই, এটার জন্য 10 ইনভার্স 3, এটার জন্য 10 ইনভার্স 3 থাকবে, দুটো কাটাকাটি চলে যাবে। তাহলে এল কিউ বাই এল পি আমি ডাইরেক্ট বসাই দিই, 0.18 ডিভাইড বাই 0.14, 0.18 ডিভাইড বাই 0.14। এখানে ভুল হওয়ার চান্সও অনেক কম, যেহেতু আমি ক্যালকুলেশন ছোটো করে ফেলছি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স অনেক কম, আমরা অনুপাতেই নিয়ে আসছি। এবার আমরা ওয়াই পি ডিভাইড বাই ওয়াই কিউ এটা আমরা বের করে ফেলি, সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 12 ইন্টু, যদি দেখি 0.18 ডিভাইডেড বাই কত, 0.14 গেল, তাহলে 1 আচ্ছা এটা হচ্ছে 15/14, এটা আমাদের এভাবেই আসে 15/14। সুতরাং আমরা এখানে বলতে পারি ওয়াইপি আর ওয়াই কিউ এর অনুপাত হচ্ছে 15:14। তাহলে কে বেশি, অবশ্যই ওয়াইপি বেশি, তার মানে কোনটা বেশি স্থিতিস্থাপক, পিটা বেশি স্থিতিস্থাপক। আমার উত্তরের পক্ষে আমি যুক্তি দিলাম, আমি গাণিতিকভাবে বের করে দেখাইলাম। অর্থাৎ এখানের মধ্যে আমরা কি বলতে পারি, ওয়াইপি গ্রেটার দেন ওয়াই কিউ হওয়ার কারণে আমরা বলতে পারবো পি হচ্ছে কিউ এর তুলনায় বেশি স্থিতিস্থাপক। আমি এখানে মার্ক করে দিলাম। এবার সেগুলোর কমেন্টগুলো কীভাবে করতে হয় আপনারা করবেন। আচ্ছা 5 নাম্বার কোয়েশ্চেনটাও গেল। আচ্ছা এরপর 6 নাম্বার কোয়েশ্চেনে যাই। 6 নাম্বারে কী বলা হচ্ছে, বলছে কি 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্প্রিংয়ের কোনো দৃঢ় অবলম্বন হতে ঝুলিয়ে দিয়ে মুক্ত প্রান্তে 200 গ্রাম ভরের একটা বস্তু যুক্ত করার ফলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে 35 সেন্টিমিটার হলো। অর্থাৎ আগে ছিল 30, এখন হয়েছে 35, অর্থাৎ তার সাম্যাবস্থা অর্জিত হয়ে গেছে এখন। তাহলে সাম্যাবস্থা অর্জিত হইতে ওর কতটুকু পরিমাণ সরণ হইতে হয়েছে, এক্স পরিমাণ, সেই এক্সের মান হচ্ছে 5 সেন্টিমিটার, 30 থেকে 35 হয়েছে 200 গ্রাম ভর ঝুলানোর কারণে। এরপর ভরটিকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ এখন বিস্তার হচ্ছে কত, 4 সেন্টিমিটার, সাম্যাবস্থা থেকে 4 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে স্প্রিংটা দুলতে শুরু করে ভর সহ। তাহলে স্প্রিংয়ের স্পন্দনের কম্পাঙ্ক এফ নির্ণয় করো। আচ্ছা দেখি তাহলে স্প্রিংয়ের কম্পাঙ্ক কেমনে নির্ণয় করতে হবে।
আমি বলছি কি আমরা নট শর্টকাটে করে ফেলি আমরা কি জানি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে মাইনাসটা আসলে ফ্যাক্ট করতেছে না, এখানে জাস্ট আমরা এফ এর মানটা দেখব, এফ ইকুয়ালস টু কে এক্স দেখবো আর কি, কে এক্স, বা আমরা এখানে এভাবেও করতে পারি। যাই হোক, এফ ইকুয়ালস টু কে এক্স এই মানটা দিয়ে করি। অর্থাৎ আমি এখানে 200 গ্রাম বস্তু ঝুলাই দিছি, 200 গ্রামের বস্তু যদি ঝুলাই দিই তাহলে এটা কত হবে, 200 ডিভাইডেড বাই 1000 মানে কেজিতে চলে গেল, ইন্টু 9.8। এর ওজনের কারণে কে ইন্টু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 30 থেকে 35 হয়ে গেছে, তার মানে কত, 5 সেন্টিমিটার। তাহলে সেটাকে আমি মিটারে নিয়ে গেলাম। এখান থেকে আমরা কে এর মানটা বের করব, যেহেতু আমাকে কম্পাঙ্ক বের করতে বলছে, আমি কে এর মানটা বের করি। কে এর মান হচ্ছে 39.2 নিউটন মিটার, নিউটন পার মিটার, মানে নিউটন মিটার ইনভার্স 1। এখন আমাকে বলছে কি স্পন্দনের কম্পাঙ্ক। আমরা এখন কি জানি, আমরা জানি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, যে মানে যে ভরটা ঝুলাই দিয়েছি সেই এমটা হচ্ছে এটা। তাহলে এখন আমরা কি জানি, ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু, আবার ওমেগা ইকুয়ালস টু আমরা জানি টোয়াইস পাই এফ, এফটা হচ্ছে কম্পাঙ্ক যেটা আমাদের এফ বের করতে বলছে, এটা স্কোয়ার কে বাই এম। এবার আমি কে এর মান জানা আছে 39.2, এম এর মানও জানা আছে 200 গ্রাম, 200 গ্রাম ভর ঝুলে দিয়েছি, তাই এটা হচ্ছে এত। এবার এখানে এটাকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে টোয়াইস পাই এফ ইজ ইকুয়ালস টু কত হয় সেটা আবার একটু দেখি। এটা হয় 14। এই সাইডে যদি 2s পাই পাঠাই দিই তাহলে এফ এর মান আসা হচ্ছে 2.23 হার্টজ। এটা হচ্ছে ওই স্প্রিংটার কম্পাঙ্ক 2.23 হার্টজ। তাহলে শেষ, আমার বের করা শেষে অ্যান্সারটা গ নাম্বার অ্যান্সার বের করা শেষ। এরপরে কি বলছে, এরপরে বলছে সাম্য অবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তির মান সমান হবে কিনা। তাহলে এখন সাম্য অবস্থা হতে যে কোনো একটা দূরত্ব এক্সে আমরা ওর গতিশক্তিও জানি, বিভব শক্তিও জানি, কেমনে নির্ণয় করতে হয়, যে সূত্রগুলো বসাই দিই, সূত্রটা বসাই দিয়ে মান বের করে ফেললে কাজ শেষ। খুবই সহজ একটা কোশ্চেন এটা। ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে আমরা বলি সাম্য অবস্থান হতে এক্স দূরে স্পন্দনরত কণার বিভব শক্তি ইপি ইজ ইকুয়ালস টু আমরা জানি হাফ কে এই এক্স স্কোয়ার, আর ইকেটা কত, ইকেটা হচ্ছে হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমাকে বলে দিছে 4 সেন্টিমিটার টেনে ছাড়ছি, অর্থাৎ এখানে এটা হচ্ছে ওর বিস্তার। তাহলে আমার এর মানও জানা আছে। তাহলে আমি ইপি অ্যাট এক্স ইকুয়ালস টু 2 বের করে ফেলি। হাফ কে এর মান কিন্তু একটু আগে বের হয়েছে 39.2 ইন্টু এক্স এর মান হচ্ছে কত, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার, সরি 4 সেন্টিমিটার না, 2 সেন্টিমিটার। আমাকে বলছে কি 2 সেন্টিমিটার দূরে, তাহলে 2 ডিভাইড বাই 100 স্কোয়ার, এটা আমরা বের করে ফেলি।
এটা হচ্ছে 0.00784 জুল গেল। এটা হচ্ছে ইপি বের করলাম। এখন ইকে অ্যাট এক্স ইকুয়ালস টু 2, মানে এক্স ইকুয়ালস টু 2 বিন্দুতে আমার ওর ইপি কত, ইকে কত সেটা বের করি। 39.2 ইন্টু এ এর মান হচ্ছে কত 4 সেন্টিমিটার, বিস্তার যেহেতু 4 সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে 4/2 স্কোয়ার, সেন্টিমিটারকে মিটারে নিলাম, মাইনাস 2/100 স্কোয়ার। এটা এবার আমরা বের করে ফেলি। সেটা হচ্ছে 0.02352, অর্থাৎ অ্যাট এক্স ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, হ্যাঁ অ্যাট এক্স ইকুয়ালস টু 2 সেন্টিমিটার ইপি আর ইকে সমান 9। এটা তো আমরা এখান থেকে দেখতেছি, এই যে দেখেন ইকে এর মান কত, ইপি এর মান কত আর ইকে এর মান কত। সো ইপি ইজ নট ইকুয়ালস টু ইকে। গাণিতিক বিশ্লেষণ করে আমার মতামত দিতে বলছে, সে আমি গাণিতিক বিশ্লেষণ করে ফেলছি। সাম্যাবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে, সাম্যাবস্থান হতে 2 সেন্টিমিটার দূরে বস্তুটির স্পন্দনজনিত গতিশক্তি ও বিভব শক্তির মান সমান হবে না। এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনের সলভ। এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখি। বলা হয়েছে কোনো নির্দিষ্ট দিনে একটি বদ্ধ ঘরের ভেতরে রক্ষিত একটি হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত বাল্বের পাঠ যথাক্রমে 25 ও 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শুষ্ক বাল্ব পাঠ θ1 ইজ ইকুয়ালস টু 25 ডিগ্রি সেলসিয়াস, আর সিক্ত বাল্ব পাঠ হচ্ছে কি 20 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন কি বলছে, একই সময়ে ঘরের বাইরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 70 ডিগ্রি সেলসিয়াস, 70%। 14 ডিগ্রি, 16 ডিগ্রি, 18 ডিগ্রিতে সম্পৃক্ত বাষ্পচাপ। আচ্ছা ঠিক আছে, 3টা দেওয়া আছে, এগুলো হয়তো আমাদের ক্যালিব্রেশন করে বের করতে হবে সামথিং কিছু একটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক 1.70, অর্থাৎ শুষ্ক বাল্ব তাপমাত্রায়, মানে বায়ুর তাপমাত্রায়, ওই রুমের বায়ুর তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক দেওয়া আছে। তাহলে ঘরের ভেতরে শিশিরাঙ্ক কত? আচ্ছা, আমরা হাইগ্রোমিটার, শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটার বাল্ব, মানে শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে শিশিরাঙ্ক, এটা হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা, সেটা হচ্ছে θ1 মাইনাস থিটা হচ্ছে ওইখানকার শিশিরাঙ্ক ইন্টু জি হচ্ছে θ1 তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক, আর θ1 হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা, আর θ2 হচ্ছে সিক্ত বাল্ব তাপমাত্রা। এগুলো আমার প্রত্যেকটার মান দেওয়া আছে, আমি এখানে জাস্ট তুলে দিই। এটা কত, θ1 হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস, এই থিটাটা আমার বের করতে হবে। এটা হচ্ছে 25 ডিগ্রিতে গ্লেসারের উৎপাদক জি, সেটা হচ্ছে দেওয়া আছে ডাইরেক্ট, আমাকে সব কিছুই দিয়ে দিচ্ছে এখানে, খুবই সহজ একটা কোয়েশ্চেন। θ1 জানা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর θ2 দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো আমি এখান থেকে খুব ইজিলি এক লাইনেই করে ফেলতে পারি, আমার থিটার মান যেহেতু বের করতে বলছে। আচ্ছা, আমি এখানে বসাই দিই 25 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 1.70 ইন্টু 25 মাইনাস 20। তো এটা ক্যালকুলেটার বসায় দিলে আমার শিশিরাঙ্ক পাওয়া যাবো রুমের ভেতরের, খুব ইজি আমরা এক লাইনে ম্যাথটা করে ফেলতে পারতেছি। এটা আসছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ। তাহলে ওই রুমের ভেতরে, ওই ঘরের ভেতরে শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ, গ নাম্বার শেষ, ঘরের ভেতরের শিশিরাঙ্ক। এখন বলছে কি, ঘরের জানালা খুলে দিলে জলীয় বাষ্প কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? আমরা জানি জলীয় বাষ্প কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, মানে গ্যাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়,
উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। এখন ঘরের ভেতরে জলীয় বাষ্পের চাপ বেশি নাকি ঘরের বাইরে জলীয় বাষ্পের চাপ বেশি, সেটা আমরা এখন একটু বের করার চেষ্টা করব। ঘরের ভেতরে শিশিরাঙ্কের তাপমাত্রা পেয়ে গেছি, অর্থাৎ এই তাপমাত্রায় আমার যেটা সম্পৃক্ত বাষ্পচাপ সেটা হচ্ছে রুমের ভেতরের বাষ্পচাপ। তাহলে রুমের ভেতরের বাষ্পচাপ আমি বের করে ফেলি, মানে ঘরের ভেতরের বাষ্পচাপ কত, সেটা হচ্ছে 16.5 সম্পৃক্ত বাষ্প, মানে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সেটা আমি লিখি ঘরের ভেতরের বাষ্পচাপ ইজ ইকুয়ালস টু ঘরের ভেতরে শিশিরাঙ্কে বাষ্পচাপ। তো শিশিরাঙ্ক তো আমি পেয়ে গেছি, সেটা কত 16.5। এখন আমাকে কিন্তু 16.5-এর মানটা দেওয়া নাই, 16 দেওয়া আছে, 18 দেওয়া আছে, 16টা হচ্ছে এটা, 18 হচ্ছে এটা। তাই আমি এখান থেকে ক্যালিব্রেশন করে দেখতে পারতেছি 2 বাড়লে কতটুকু বাড়ে, তাহলে 0.5 বাড়লে কতটুকু বাড়ে। তাহলে আমরা এটা ইজিলি করি, শর্টকাটে করি। 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে চাপ বাড়ে, এটা আমি শর্টকাটে করে ফেলতে পারবো। এটা কতটুকু বাড়ছে, এটা থেকে এইটা বাদ দিব, 15.48 মাইনাস 13.63। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে চাপ বাড়ে কত, সেটা হচ্ছে এটা থেকে এটা বাদ দিয়ে আগে 15.48 থেকে বাদ দিতে হবে 13.63, সরি 13.63। তাহলে এটা হয় হচ্ছে গিয়ে 1.85, যেহেতু 2 ডিগ্রি তাহলে এটা কমছে। সুতরাং 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়লে কি হয় সেটা দেখব, সেটা হচ্ছে এটার সাথে গুণ করে দিব, 85 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5, এটা ডিভাইডেড বাই 2 ইন্টু 0.5 করলে কত হয়, 0.4625 মিলিমিটার পার চাপ বাড়ে। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ, মানে সম্পৃক্ত বাষ্পচাপ ইজ ইকুয়ালস টু কত, 16তে কত ছিল 13.63, 16তে ছিল 13.63, 13.63, তার সাথে এটা যুক্ত হবে 0.4625, তাহলে 13.63 এর সাথে যুক্ত হলে হয়ে যায় 14.0925 মিলিমিটার পার চাপ। এটা হচ্ছে, এটা ইকুয়ালস টু কি, ঘরের ভেতর বাষ্পচাপ। আচ্ছা গেল। এখন আমাকে কি বলছে, ঘরের বাইরের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। এখন 15 ডিগ্রি সেলসিয়াসটাও কিন্তু আমার দেওয়া নাই, তাহলে ঠিক সেম এভাবে ক্যালিব্রেশন করে করতে পারবো। এটা খুব সহজ, 14 দেওয়া আছে, 14 দেওয়া আছে, 16 দেওয়া আছে। তাহলে 14 থেকে 16 যাইতে যতটুকু বাড়ছে তার অর্ধেক পরিমাণ বাড়বে 15তে যাইতে। তাহলে 15তে সম্পৃক্ত বাষ্পচাপ পাওয়া যাব, আর আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বায়ুতে উপস্থিত বাষ্পচাপও আমি সেখান থেকে পেয়ে যাব। কেমনে, তাহলে আমি বলি, চোদ্দো থেকে 15তে যাইতে, 14 থেকে 16তে যাইতে বাড়ছে কতটুকু, এতটুকু। তার মানে 15 ডিগ্রি সেলসিয়াস এ সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়ালস টু সম্পৃক্ত বাষ্পচাপ ইকুয়ালস টু 15-এরটা 14-এরটা আগে লিখি 11.99, 11.99, তার সাথে যুক্ত হবে কতটুকু, এখান থেকে এটুকু যাইতে কতটুকু বাড়ছে, 13.63 মাইনাস 11.99 ডিভাইডেড বাই 2, এটাই এক লাইনে লিখে ফেললাম, আর ঐকিক নিয়ম দেখাইলাম না। হুম, 12.81 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ পেয়ে গেছে, কিন্তু সম্পৃক্ত বাষ্পচাপ বায়ু তো সম্পৃক্ত না,
বায়ুটা তো কি, বাইরের বায়ুটা তো সম্পৃক্ত না, সম্পৃক্ত হলে তো 100% লেখা থাকতো, যেহেতু সম্পৃক্ত না তাহলে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে সেটা দেখি। মানে ঘরের বাইরের বায়ুর বাষ্পচাপ ইকুয়ালস টু এফ হলে আমরা কি জানি, আর ইকুয়ালস টু স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এখানে বলা আছে 70%, আপেক্ষিক আর্দ্রতার সূত্র থেকে পাই 70%, তাহলে 70 ডিভাইডেড বাই 100, এই 100টার দিকে পক্ষান্তর করে দিয়েছি। এবার স্মল এফটা আর ক্যাপিটাল এফটা তো আমার জানাই আছে, এটা কত, ওই তাপমাত্রায় মানে বায়ুর তাপমাত্রায় বাষ্পচাপটা। তাহলে এখান থেকে আমি স্মল এফটা বের করে ফেলতে পারি। 8.967 মিলিমিটার পারদ চাপ। তাহলে ঘরের বাইরের চাপ হচ্ছে এত, এই যে এইটা আমি এখন অরেঞ্জ কালার যেটা কালার করবো সেটা, ঘরের বাইরে বাষ্পচাপ এত আর ঘরের ভেতরে বাষ্পচাপ হচ্ছে এত। তাহলে ঘরের বাইরের বাষ্পচাপ যেহেতু কম, ঘরের বাইরের বাষ্পচাপ, আমার লেখা বোঝা নাও যাইতে পারে, আমি এটা মুখে বলতেছি, বাষ্পচাপ লেস দেন ঘরের ভেতরের বাষ্পচাপ। আর আমরা কি জানি, বায়ু কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যায়। তাহলে বাতাস না বলে বলি জলীয় বাষ্প উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে, অর্থাৎ জলীয় বাষ্প ঘর হতে বাইরের দিকে যাবে। কবে, জানালা খুলে দিলে, যেটা বলছে আর কি, জানালা খুললে জলীয় বাষ্পটা ঘর থেকে বাইরের দিকে মানে ঘরের ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে। কারণ আমরা দেখতেছি ঘরের ভেতরের জলীয় বাষ্পের চাপ বাইরের জলীয় বাষ্পের চাপের চেয়ে বেশি, অবশ্যই ঘরের বাইরের জলীয় বাষ্পের চাপের চেয়ে ঘরের ভেতরের জলীয় বাষ্পের চাপ বেশি, এটা এখান থেকে আমরা দেখতে পারতেছি। যার কারণে বলতে পারি জানালা যদি খুলে দেওয়া হয়, ঘরের জানালা খুলে দিলে জলীয় বাষ্প ঘরের ভেতর থেকে বাইরের দিকে চলে যাবে। গাণিতিকভাবে আমরা বিশ্লেষণ করলাম, লিখিতভাবেও দেখাইলাম। এই যে আমি আরেকবার বলতেছি, ঘরের ভেতরের বাষ্পচাপ, ঘরের ভেতরে শিশিরাঙ্ক আমরা বের করছি, শিশিরাঙ্কের তাপমাত্রায় বাষ্পচাপ কত, অর্থাৎ সেটাই হচ্ছে আমার ঘরের ভেতরের বাষ্পচাপ, সেটা হচ্ছে 14.something। এরপর আমরা বাইরেরটা বাষ্পচাপ বের করছি, সেটা হচ্ছে 8 পয়েন্ট এত, অর্থাৎ এটা হচ্ছে অনেক কম। তাহলে ঘরের ভেতর থেকে বাইরের দিকে চাপ কম, মানে ঘরের ভেতরে চাপ বেশি, যার কারণে ঘরের ভেতর হতে বাইরের দিকে জানলা খুলে দিলে বাষ্প কী হয়ে যাবে, চলে যাবে। এবার 8 নাম্বার এবং লাস্ট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। এটা ভেক্টর চ্যাপ্টারটা থেকে আসছে। বলছে 3টা বিন্দু পি কিউ আর এর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এত। এখন বলছে পি কিউ ভেক্টর এবং পি আর ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, খুব সহজ, আমরা গ নাম্বার করে ফেলি। পি কিউ ভেক্টর আর পি আর ভেক্টর আমরা নির্ণয় করে ফেলি। ফার্স্ট অফ অল পি কিউ ভেক্টর মানে হচ্ছে আমরা কি জানি, কিউ থেকে পি এর স্থানাঙ্কগুলো বাদ দিয়ে করবো আর কি। তাহলে কিউ হচ্ছে 3 - 2 i ক্যাপ প্লাস -1 মাইনাসে প্লাস 1 মানে -1 -1, তারপর একটা মাইনাস, আবার এখানকার একটা মাইনাস। ফার্স্টে তো আমরা কী করছি, 3 থেকে 2 বাদ দিছি, এরপরে -1 থেকে এই -1 বাদ দিব, তাহলে মাইনাসে +1 জে ক্যাপ প্লাস 2 - 3 সমান কত, কে ক্যাপ। এটা যদি বসাই দিই, পি কিউ ভেক্টরটা আমাদের দ্বারাই কত, আমরা এখানেই করে ফেলি, পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু 3 থেকে 2 বাদ দিলে আই ক্যাপ, জে ক্যাপটা 0 হয়ে যাবে, প্লাস মাইনাস কত, কে ক্যাপ। আচ্ছা, গেল, পি কিউ ভেক্টর পাই গেছে। ঠিক সেম আমার কী করতে হবে, পি আর ভেক্টর। এবার কি করব, আর থেকে পি বাদ দিব, তাহলে আর থেকে পি বাদ দিলে কত, 1 - 2, তার মানে 1 - 2 i ক্যাপ প্লাস -3 মাইনাসে প্লাস -3 মাইনাসে প্লাস 1
জে ক্যাপ প্লাস 5 মাইনাস 3 কে ক্যাপ, 5 মাইনাস 3 কে ক্যাপ। সুতরাং এটা দ্বারাই হচ্ছে পি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস 1 আই ক্যাপ মানে মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ গেল। তাহলে এবার আমি পি কিউ আর পি আর ভেক্টর পেয়ে গেছি। এদের মধ্যবর্তী কোণ আমরা খুব সহজে আমরা বের করতে পারি। মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা দুইটার ডট গুণফল বের করে ফেললে আমাদের বেরার হয় আর কি। কীরকম হবে? পি কিউ ডট পি আর পি কিউ ডট পি আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কি? পি কিউ এর মান ইন্টু পি আর এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? পি এই দুটোর যদি ডট গুণ করি 1 মাইনাস 1 তার মানে মাইনাস 1 0 0 প্লাস 0 মাইনাস 1 প্লাস 2 মানে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু পি ভেক্টরের পি কিউ ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার অর্থাৎ কত? রুট 2। আর পি আর ভেক্টরের মান 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার তাহলে 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 4 8 8 1 9 রুট ওভার 9 ইন্টু কোসাইন থিটা সমান থাকে হচ্ছে মাইনাস 3 ইন্টু 3 রুট 2 কোসাইন থিটা। সুতরাং থিটা ইজ ইকুয়ালস টু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি পক্ষান্তর করিডোরে হুম 135 থিটার মান আসে হচ্ছে গিয়ে 135 ডিগ্রি। শেষ, গ নম্বর শেষ। এরপর ঘ নম্বরে কি বলছে? বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো অর্থাৎ পি কিউ আর দিয়ে অবস্থান ভেক্টর যদি বলি, এদের অবস্থান ভেক্টরগুলো একই সমতল অবস্থান করে কিনা এটা আমরা খুব নর্মালি জানি। আমি তার আগে পি কিউ আর ভেক্টর দ্বারা যে অবস্থান ভেক্টরগুলো তৈরি হয় সেগুলো আমরা বলি। পি কিউ আর দ্বারা অবস্থান ভেক্টরকে আমি বলতেছি আপাতত পি ভেক্টর, পিকে বলতেছি পি ভেক্টর। সেটা কত? 2i মাইনাস জে প্লাস 3k, 2i মাইনাস জে প্লাস 3k এটা হচ্ছে পি ভেক্টর গেল। ঠিক সেম কিউ ভেক্টরকে যদি আমি বলি, কিউ ভেক্টরটা কত হবে? 3i মাইনাস জে প্লাস 2k, 3i মাইনাস জে প্লাস 2k। তারপর কি বলছে? আর হচ্ছে i মাইনাস 3j প্লাস 5k, আর মনে হচ্ছে মাইনাস i প্লাস কি বলছে? প্লাস না সরি i মাইনাস 3 প্লাস 5j, i মাইনাস 3j প্লাস 5k গেল। এখন ওরা একই সমতল অবস্থান করে কিনা সেটা আমরা কেমনে বুঝবো? এদের বক্স প্রোডাক্ট বের করব, বা বক্স প্রোডাক্ট না বলে আমি এটাকে শর্টকাটে বলি পি ক্রস কিউ, মানে যে কোনো দুইটার ক্রস গুণফল তৃতীয়টার সাথে ডট গুণফলের মান যদি 0 হয়, যদি হয় তবে তারা কি সমতলীয়, একই সমতলীয়। ঠিক আছে, মানে একই সমতলে অবস্থান করবে আর কি, তবে তারা একই সমতলীয়। এখন তারা আমরা সেই জিনিসটা বের করি। ফার্স্ট অফ অল আমরা পি ক্রস কিউ এর মান বের করি। তাহলে যদি আমরা বের করতে চাই তাহলে সুতরাং পি ক্রস কিউ ইজ ইকুয়ালস টু, আমি আরেকটা বার ওদের মানগুলো আমি ঠিকমতো তুলছি কিনা একটু দেখি। 2i মাইনাস জে প্লাস 3k, 3i মাইনাস জে প্লাস 2k, i মাইনাস 3 প্লাস 5k। আচ্ছা গেল। পি ক্রস কিউ এর মান বের করি এবার। i জে কে, পি এর মান হচ্ছে 2 মাইনাস i 3, 3 মাইনাস 1 2। এবার আমি যদি নিই আইকে নিলে মাইনাস 2 থাকে, মাইনাসে মাইনাস একটা সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3 মাইনাস, এবার হচ্ছে এটা সূত্রের মাইনাস, যেকে নিলে 3 2 দুগুণে 4 মাইনাস 3 3 9 প্লাস কে নিলে কী হবে?
কে নিলে -2 মাইনাস একটা সূত্রে মাইনাস হবে মাইনাসে মাইনাসে +3, তাহলে এটা যদি বসাই এটা কত হয় আই ক্যাপ, এটা হচ্ছে -5 মাইনাসে মাইনাসে +5 জে ক্যাপ, তারপর প্লাস কে ক্যাপ। আচ্ছা, আমি পেয়ে গেলাম পি ক্রস কিউ। এবার পি ক্রস কিউ ডট আর বের করব, অর্থাৎ এই আই প্লাস 5j প্লাস কে এর সাথে আমি আরকে ডট করব। আর কত? আর হচ্ছে আই মাইনাস 3j প্লাস 5k। এবার আমি একটু ডট গুণ করি, কত 1 মাইনাস কত 3 5 15, আবার এটা যোগ করলে 5 একে 5, তাহলে কত হয়? এটা হয় হচ্ছে -10 প্লাস 1, তার মানে -9, অর্থাৎ এটা নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এরা একই সমতলীয় না। অর্থাৎ পি কিউ আর মানে হচ্ছে ওই বিন্দুগুলার দিয়ে তৈরি করা যে অবস্থান ভেক্টর তারা পরস্পর একই সমতলীয় নয়। তা আমি আরেকবার চেক করি আমি ক্যালকুলেশন যেটা করছি সেটা ঠিক আছে কিনা। আমি পি ক্রস কিউ করলাম, আই নিলাম -2 মাইনাস, আবার এটা মাইনাস হচ্ছে -3 +3 আচ্ছা গেল। এবার -j 2 × 4 3 × 9, আচ্ছা প্লাস কে যখন নিচ্ছি তাহলে হবে কত -2 মাইনাসে মাইনাসে +3। এবার তাহলে ওইটা থাকবে হচ্ছে আই -5 মাইনাসে মাইনাসে +5 প্লাস কে ক্যাপ। আচ্ছা গেল, এটা নিলাম। এবার এটা গেল 1 -3 5 15 5 একে 5, তাহলে এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ওদের বক্স প্রোডাক্ট পি কিউ আর এর বক্স প্রোডাক্টের মান 0 নয়। যার কারণে বলতে পারি পি কিউ আর, অর্থাৎ এটা আপনারা ব্যাখ্যা সুন্দরভাবে লিখবেন, মানে ওই তিনটা বিন্দু দিয়ে যে তিনটা অবস্থান ভেক্টর প্রকাশ করা হচ্ছে ওই তিনটা অবস্থান ভেক্টর একই সমতলীয় নয়। এই যে এখানে বলছে বিন্দুগুলো দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই তলে আছে কি না, অ্যান্সার হচ্ছে একই তলে নেই। কারণ একই তলে যদি থাকতো তাহলে আমার এটা ইকুয়ালস টু 0 হইতো, কিন্তু এই জিনিসটা এখন আমার কি হয় নাই, 0 হয়নি। যার কারণে আমি বলতে পারতেছি তারা একই সমতলে অবস্থান করছে না। তাহলে এইটুকুই হলো আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ। আশা করি সকলে ভালো এক্সাম দিয়েছেন, এবং যারা পরবর্তীতে এক্সাম দিবেন মানে নেক্সট ইয়ারে আপনাদের জন্য তাহলে এই সলভগুলো থাকলো, এগুলো একটু দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য পরবর্তী এক্সামগুলোর জন্য শুভকামনা রইল, সকলের ফলাফলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।